তোমার আপেক্ষিক মিষ্টতা, এটা একটু জানবা। আপেক্ষিক মিষ্টতা, আপেক্ষিক মিষ্টতা হয়ে গেছিলা তুমি? নেট কি ছিল না নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, একটু জিনিস মিস করছো, এটা তো এখন কিছু করার নাই, এটা তো এখন রেকর্ড দেখতে হবে। দেখো, আপেক্ষিক মিষ্টতা বা মোমো, তুমি যদি নোট করে থাকো আমাকে হচ্ছে দিয়ে দিও তো, তাহলে আমি একটা ইয়ে করতে পারবো। এখন হচ্ছে আপেক্ষিক মিষ্টতা কি পড়বা এখান থেকে, সবগুলো কিন্তু পড়লে হবে না। যেমন তুমি এগুলো পড়বা, আমি যে কটা বলবো, যেমন সুক্রোজের হচ্ছে 100, আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 100। গ্লুকোজেরটা হচ্ছে 74। হ্যাঁ, স্যাকারিনেরটা সবচেয়ে বেশি। তার চেয়েও আছে তোমার আরেকটা জিনিস কি ছিল, মর্নে লেনিন মনে হয়, এটা একটা ছিল 2000-এর মতো। তবে স্যাকারিনটাই মনে রাখবা, স্যাকারিনটাই হচ্ছে সবচেয়ে বেশি থাকে, 500। ঠিক আছে। আচ্ছা, এখন আসো অলিগোস্যাকারাইড, এবার কি করবো আমরা? অলিগোস্যাকারাইড, 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 অলিগো, অলিগো হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। যেমন আমি কিন্তু অলরেডি বলছি যে ট্রাইস্যাকারাইড কোনটা, র্যাফিনোজ। টেট্রাস্যাকারাইড কোনটা, স্কার্ডোস। পেন্টাস্যাকারাইড কোনটা, ভার্বাকোজ। এইটা নামগুলো শুধু মনে রাখবা। র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, প্রশ্নে আসবে নিচের কোনটা ট্রাইস্যাকারাইড, অথবা নিচের কোনটা টেট্রাস্যাকারাইড, এভাবে আসবে। ঠিক আছে। সো তোমাকে জাস্ট নামগুলো পড়তে হবে একটা করে, সব পড়ার দরকার নাই। আরো আছে যেমন র্যাবিনোজ আছে, র্যামিনোজ আছে, এগুলো পড়ার দরকার নেই। এবার আসলে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড থেকে আমাদের প্রশ্ন খুব আসে, এটা দেখবা যে একটা হচ্ছে তোমার পলিস্যাকারাইড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে সঞ্চয়ী। একটা কি, গাঠনিক, আর একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক এবং সঞ্চয়ী। তো গাঠনিক কারা, যারা উদ্ভিদ এবং প্রাণীর দেহ গঠনে সহায়তা করে, উদ্ভিদ এবং প্রাণীর দেহ গঠনে সহায়তা করে, যেমন সেলুলোজ, সেলুলোজ, আইটিন, পেকটিন, এরা হচ্ছে গাঠনিক, গাঠনিক পলিস্যাকারাইড। আর সঞ্চয়ীটা হচ্ছে কি, স্টার্চ, গ্লাইকোজেন। আমি কিন্তু অলরেডি বলে দিছি তোমাদের প্রথমেই যে স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী খাদ্য, গ্লাইকোজেনটা হচ্ছে প্রাণীর সঞ্চয়ী খাদ্য। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন আসলে আমরা স্টার্চ সম্পর্কে আমরা কি কি পড়বো এবং কি কি জানবো। স্টার্চ হচ্ছে দুই প্রকার। এখন আমরা জানতে হবে যে এই যে পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এখানে কি বন্ধন আছে, কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ধন পাওয়া যায়, কে বলতে পারবা? কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ধন পাওয়া যায়, কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ধন পাওয়া যায় বলো। কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ধন পাওয়া যায়, যে কেউ একজন বলো দেখি। পারবো না? সহজ কোশ্চেন, গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ধনটা পাওয়া যায়। এই বন্ধনের ভিত্তিতে স্টার্চ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যামাইলোস, একটা অ্যামাইলোপেকটিন। একটা হচ্ছে অ্যামাইলোস, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন। এখন স্টার্চের মধ্যে কোনটা কত ভাগ থাকে? অ্যামাইলোজ থাকে হচ্ছে 20 থেকে 25 ভাগ, আর অ্যামাইলোপেকটিন থাকে হচ্ছে 75 থেকে 80 ভাগ। ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো যে প্রায় 2000 থেকে 2 লাখ, কয়টা, 2000 থেকে 2 লাখ গ্লুকোজ নিয়ে অ্যামাইলোপেকটিন গঠন করে। কিন্তু এটা তোমাদের তেমন একটা লাগবে না, এত ইম্পর্টেন্ট না আসলে। ঠিক আছে। এখন স্টার্চের যে বৈশিষ্ট্য, এটা পড়বা। স্টার্চ যেহেতু পানিতে অদ্রবণীয়, স্টার্চটা কি, পানিতে অদ্রবণীয়। আমি প্রথমে বলছিলাম পলিস্যাকারাইড যারা আছে,
তারা ম্যাক্সিমাম না, সবাই হচ্ছে পানিতে অদ্রবণীয়। বর্ণহীন, গন্ধহীন। এরা বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন হবে। কি হবে? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। এবং এরা কিন্তু নন রিডিউ, এরা বিচারিত হবে না। অর্থাৎ এরা ফেলিং দ্রবণ এবং বেনেটিক দ্রবণ, এটা দ্বারা কি হবে না? বিচারিত হবে না। সো আমরা এগুলো আগে পড়ে ফেলছি। এবং আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়োডিন দ্রবণে। আয়োডিন দ্রবণে এরা নীল বর্ণ ধারণ করে। নীল বর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে এরা নীল বর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে এরা নীল বর্ণ ধারণ করে। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে, সবচেয়ে বৃহত্তম স্টার্চ কণিকা কোনটা? সবচেয়ে বৃহত্তম স্টার্চ কণিকা হচ্ছে গোল আলু। কোনটা? গোল আলু। গোল আলু। আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে চাল। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে চাল। তাহলে এটা আমরা পড়বো এখান থেকে, যে গোল আলুতে কোনটা এবং চালে কোনটা। এবার আসো আমাদের আহ শ্বেতসার। শ্বেতসার যে আমরা বললাম, এখন আমরা চলে যাব সেলুলোজে। কোথায় চলে যাব? সেলুলোজে। সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি? এটা গাঠনিক উপাদান আমরা অলরেডি পড়ছি। আমরা পড়ছি যে এখানে কি থাকে? বিটা ডি গ্লুকোজ থাকে। কি থাকে? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ থাকে। তো সেলুলোজকে বলা হয় উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ। আমরা কিন্তু জানি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, এগুলো হচ্ছে উদ্ভিদের গাঠনিক পদার্থ। তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে সেলুলোজ। এটা সবচেয়ে প্রধান। তুলায়, তুলার মধ্যে 94% সেলুলোজ থাকে। লিনেনে, লিনেনে থাকে হচ্ছে, লিনেনে থাকে কত পার্সেন্ট? 90%। তারপর কাঠে থাকে হচ্ছে 60%। 60% কি থাকে? সেলুলোজ থাকে। এবং উদ্ভিদের তন্তু কোষের, উদ্ভিদের তন্তু কোষের, তন্তু কোষের 90% সেলুলোজ। দেখো, এই পার্সেন্ট গুলো মনে রাখতে হবে, স্টার দিয়ে রাখবা। তুলায় কত, লিনেনে কত, উদ্ভিদের তন্তু কোষে কত, আর কাঠে কত। এখন এদের বৈশিষ্ট্য তুমি অলরেডি জেনে গেছো। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা গন্ধহীন, স্বাদহীন এবং অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। 2 নাম্বার হচ্ছে এরা কোনো কি করবে না? ফেলিং দ্রবণ এবং বেনেডিক দ্রবণে বিচারিত হবে না। এই জন্য এদেরকে বলা হয় নন রিডিউসিং সুগার। কি বলা হয়? নন রিডিউসিং সুগার। তারপরে আয়োডিন দ্রবণে, একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম স্টার্চের ক্ষেত্রে যে আয়োডিন দ্রবণে কি দেয়? নীল রং দেয়। কিন্তু এরা আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দিবে না। আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা একটা পয়েন্ট, যে আয়োডিন দ্রবণে কিন্তু সেলুলোজ রং দেয় না। এখন আসো ব্যবহার। সেলুলোজের ব্যবহার কয়টা পড়বা? বইয়ে তো অনেকগুলো আছে, অনেকগুলো পড়ার কোনো দরকার নাই। আমরা 5টা পড়বো, মাত্র 5টা। 1 নাম্বার হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান, এটা তোমরা জানো, এটা পড়ার কিছু নাই। 2 নাম্বার হচ্ছে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে নাইট্রেট বিস্ফোরক হিসেবে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে হিসেবে ব্যবহার করা হয়। 3 নাম্বার হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে, ক্রোমাটোগ্রাফিতে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে। তারপরে তারপর দেখো তোমাদের আমাদের যে কাপড়, কাপড়ের যে কাঁচামাল, কাপড়ের কাঁচামাল কি বলতো? কাপড়ের কাঁচামাল হচ্ছে রেয়ন। কাপড়ের কাঁচামাল কি? রেয়ন। এই রেয়নটা তৈরি করা হয় হচ্ছে সেলুলোজ থেকে। ঠিক আছে? কাপড়ের কাঁচামাল রেয়নটা কই থেকে আসে? সেলুলোজ থেকে আসে।
আচ্ছা, এই চারটা পড়বা। আরেকটা তো আমরা জানি, সেটা হচ্ছে উদ্ভিদের প্রধান মানে গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। এতটুকু পড়লে আমাদের এনাফ, আর লাগবে না এখান থেকে। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সেলুলোজকে ভাঙলে আমরা কি পাই? বিটা ডি গ্লুকোজ পাই, নট আলফা। বিটা ডি গ্লুকোজ পাই। এবং এই এদের মধ্যে কি বন্ধন আছে? গ্লাইকোসাইডিক বন্ধন। মনে রাখবা এটা, যে কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, শর্করার মধ্যে কি বন্ধন থাকে? গ্লাইকোসাইডিক। এবার আসলে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের কথা মনে করবা, যে গ্লাইকোজেন মানে গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, গ্লাইকোজেনের মধ্যে কি পাওয়া যায় ভাঙলে? এটাকে পাওয়া যায় হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কি পাওয়া যায়? আলফা ডি গ্লুকোজ। এটা একটা কোশ্চেন। এবং গ্লাইকোজেন হচ্ছে প্রধান আহ সঞ্চিত খাদ্য কার ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে প্রধান সঞ্চিত খাদ্য। এবং প্রাণীর কই থাকে? যকৃতে এবং মাংসপেশিতে। মেইনলি থাকে হচ্ছে যকৃতে এবং মাংসপেশিতে, মানে মাসেলে। আমাদের যে মাসেল গুলো আছে সেখানে গ্লাইকোজেন সঞ্চিত থাকতে পারে, এবং মেইনলি থাকে যকৃতে। আচ্ছা, এছাড়াও নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল এইখানেও প্রধান সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এটা ব্যতিক্রম। আমরা যখন শৈবাল পড়ব তখন কিন্তু আমরা দেখব যে শৈবালের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন না। ব্যতিক্রম কিন্তু নীলাভ সবুজ শৈবাল, এটার কিন্তু গ্লাইকোজেন। আচ্ছা, এটা দেখবো আমরা। তারপর দেখো বৈশিষ্ট্য তুমি অলরেডি জানো। প্রথমে বলবা এটা গন্ধহীন, স্বাদহীন। হ্যাঁ। পানিতে, এটা আবার, এটা একটু জানতে হবে যে গ্লাইকোজেন এটা কিন্তু পানিতে সহজে দ্রবণীয়। পানিতে কি হবে? দ্রবণীয় হবে পানিতে, সহজে দ্রবণীয় বা আংশিক দ্রবণীয়। আয়োডিন দ্রবণে এরা কি করবে? আয়োডিন দ্রবণে লালচে বেগুনি দিবে। কি দিবে? লালচে। এই যে আয়োডিন দ্রবণে যে বারবার বলতেছি, তিনটার মধ্যে কিন্তু বলছি, তিনটায় পড়বা, যে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ দিবে। ঠিক আছে, লালচে বেগুনি। এবার আসো হচ্ছে এতে ব্যবহারের কাজ কি? গ্লাইকোজেন আসলে কি করে? আমাদের শরীরে যখন গ্লুকোজের ঘাটতি হয় বা হচ্ছে আমরা খাবার খাই না দীর্ঘক্ষণ, তখন আমাদের কি হয়? শরীরে এটা শক্তি যোগান দিতে হবে না? এই শক্তি যোগানটা কোথা থেকে আসবে? গ্লাইকোজেন থেকে আসবে। তখন লিভার কি করবে? লিভার মানে যকৃৎ। যকৃৎ যখন বলবে যে ঠিক আছে, এখন আমার কাছে যে সঞ্চিত গ্লাইকোজেন গুলো আছে সেটা আমি আস্তে আস্তে কি করি? রক্তের মধ্যে এবং মাসেলের মধ্যে বিভিন্ন জায়গায় ছেড়ে দিই, যার কারণে আমরা কি করতে পারি? কিছুক্ষণ সার্ভাইভ করতে পারবো। তো গ্লাইকোজেন সঞ্চিত থাকা মানে কি? মানে এটা হচ্ছে আমাদের রিজার্ভ ফুড। রিজার্ভ ফুড পরে আমাদের, যখন আমরা খাবার দীর্ঘক্ষণ খাই না বা রোজা থাকি বা যে কোনো কারণে খাবার না পাই, তখন গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। পরে গ্লুকোজ আমাদের শরীরে কি করে? আমাদের শরীরে রক্তের মধ্যে স্বাভাবিক যে মাত্রাটা এটা বজায় রাখে। নাহলে তো মানুষের ওই যে ব্রেন ডেথ হয়ে যাবে, সেল ডেথ হয়ে যাবে, কারণ গ্লুকোজ না থাকলে তো মাসেল এবং ব্রেন এগুলো চলতে পারবে না। বুঝতে পারছো? তো এটা আমাদের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করবে রক্তের মধ্যে। তো এইটা মনে রাখবা। এবার আসা হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, এটা হচ্ছে কি? আহ কি কি উদাহরণ আছে? ডেরিভেটিভস মানে হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে কিছু তোমার পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, মূল গঠনের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, বা নতুন কোনো যে কার্যকরী মূলকগুলো আছে তারা যুক্ত হইতে পারে। মানে তাদের স্ট্রাকচারে কিছু চেঞ্জ হয়, এটা হচ্ছে ডেরিভেটিভস। এখান থেকে এটা আমরা জানবো গ্লুকোসামিন, গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, গ্যালাক্টোসামিন, গ্যালাক্টোসামিন এবং হচ্ছে কাইটিন, এরকম কিছু আমরা আরো জানবো। গ্লুকোসামিনটা হচ্ছে কি আমাদের আহ, কি করে? গ্লুকোসামিনের তেমন একটা কাজ আমাদের পড়তে হবে না, এখান থেকে গ্যালাক্টোসামিনটা পড়তে হবে। এটা হচ্ছে তরুণাস্থি প্রধান দ্রব্য। কিসের দ্রব্য? তরুণাস্থি মানে লিগামেন্ট। তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে তোমার গ্যালাক্টোসামিন। তরুণাস্থির প্রধান দ্রব্য, তরুণাস্থির প্রধান দ্রব্য এটা হচ্ছে গ্যালাক্টোসামিন। খুবই ইম্পর্টেন্ট।
আর এই যে কাইটিন, কাইটিনের কাজ কি? এটা হচ্ছে আমাদের যে ছত্রাক, তারপর হচ্ছে কাঁকড়া, লবস্টার, নাম শুনছো তো, এগুলো তোমরা তো খাও অনেকে, লবস্টার টবস্টার, কাঁকড়া মাকড়া। কাঁকড়া একদিন খাইছিলাম, তেমন একটা ভালো লাগে নাই। তো এটা হচ্ছে কাইটিন, কাইটিন দ্বারা গঠিত হয় ছত্রাক, লবস্টার, তারপরে কাঁকড়া, এদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হচ্ছে এইটা। তাহলে মনে রাখবা, ছত্রাকের কথা যদি বলে, ছত্রাকের প্রধান গাঠনিক উপাদান কি, তাহলে বলবা কাইটিন। ছত্রাকের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে কাইটিন। ঠিক আছে। Okay? তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। তাহলে দেখো, অ্যামাইনো অ্যাসিড, এখন আমরা পড়বো কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা আমরা মনে রাখবো, অ্যামাইনো অ্যাসিড থেকে থেকে কোশ্চেন আসে অনেক। অ্যামাইনো অ্যাসিড কয়টা মোট? আমাদের প্রধান অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা, এবং সর্বমোট উদ্ভিদ এবং প্রাণী মিলে পাওয়া যায় 28টা। উদ্ভিদ এবং প্রাণী মিলে পাওয়া যায় সর্বমোট 28টা। তার মধ্যে প্রোটিন গঠন করে হচ্ছে 20টা। অ্যামাইনো অ্যাসিডটা কি? যারা প্রোটিন গঠন করে, প্রোটিন তৈরি করতে সহায়তা করে, তারাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই? অ্যামাইনো অ্যাসিড পাই। দেখো, প্রোটিন ভাঙলে কি হয়, প্রথমে আমরা একটু তৃতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, প্রোটিনকে ভাঙলে প্রথমে আমরা পাইতাম প্রোটিওজ এবং পেপটন। কি পাইতাম? প্রোটিওজ এবং পেপটন। এইখানে সাহায্য করতে কে? প্রোটিনকে ভেঙে প্রোটিওজ পেপটন তৈরি করতে সহায়তা করতে হচ্ছে পেপসিন এনজাইম, মনে আছে? পেপসিন এনজাইম। পরে এই প্রোটিওজ এবং পেপটন থেকে আমরা পাইতাম হচ্ছে পলিস্যাকারাইড। কি পাইতাম? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড থেকে পাইতাম হচ্ছে ট্রাইস্যাকারাইড, ড্রাইস্যাকারাইড। তারপর লাস্টে পাইতাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সরি, আমি কি বললাম এটা? পলিস্যাকারাইড কেন বললাম? পলিস্যাকারাইড বলে ফেলছি। কি পাবো আমরা? পলিপেপটাইড পাবো। কি পাবো? পলিপেপটাইড। এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এগুলো পাবো। তারপর লাস্টে পাবো কি আমরা? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, তাহলে পলিপেপটাইড থেকে আমরা পাবো লাস্টে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে। তাহলে দেখো, এই যে তোমার আসল জিনিসটা আমরা পাবো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ছাড়া কিন্তু প্রোটিন গঠন হবে না। এখানে থাকতে পারে 20টা, থাকতে পারে 50টা, থাকতে পারে 70টা, করে থাকতে পারে, থাকুক, কিন্তু প্রোটিনের জন্য আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এখন তাহলে অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? একটা থাকে অ্যামাইনো গ্রুপ, একটা থাকে কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে, একটা থাকে কি অ্যামাইনো গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, দুইটা জিনিস থাকে। একটা থাকে অ্যামাইনো গ্রুপ, একটা থাকে কার্বক্সিলিক গ্রুপ। একটা অ্যামাইনো প্রান্ত থাকে, একটা কার্বক্সিলিক প্রান্ত থাকে। অর্থাৎ এখানে দুইটা প্রান্ত আমরা পাবো। তো প্রথমত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো, এখান থেকে বৈশিষ্ট্য কি পড়বো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো পানিতে দ্রবণীয় হবে। অ্যামাইনো অ্যাসিড গুলো কি? পানিতে দ্রবণীয়। এখন এই যে তোমাকে বললাম, এখানে একটা থাকে অ্যামাইনো গ্রুপ, একটা থাকে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, তাই না? কার্বক্সিলিক গ্রুপ, অর্থাৎ COOH। COOH, এই দুইটা গ্রুপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার তোমার ক্ষার, একটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডীয় গ্রুপ, আর একটা হচ্ছে ক্ষার গ্রুপ। এই জন্য, যেহেতু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুইটা গ্রুপই পাওয়া যায়, অ্যাসিড এবং ক্ষার, এই জন্য এটাকে বলা হয় জুইটার আয়ন। কি বলা হয়? জুইটার আয়ন। তাহলে মনে রাখবা, জুইটার আয়ন কাকে বলে? যখন একটা যৌগের মধ্যে তোমার ক্ষার এবং অ্যাসিড দুইটাই সমানভাবে থাকবে,
তখন সেখানে পজিটিভ এবং নেগেটিভ কি থাকবে, তোমার নিউট্রালিটি থাকবে, নিউট্রাল থাকবে, নিউট্রাল, যার কারণে এটাকে বলা হয় জুইটার আয়ন। মনে থাকবে। এখন আসলে কাজ, 1 নাম্বার কাজ কি, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ করতে সহায়তা করে। 2 নাম্বার হচ্ছে কি, আমাদের যে এনজাইম গুলো আছে শরীরের মধ্যে এবং হরমোন গুলো আছে তার ম্যাক্সিমামই হচ্ছে প্রোটিন, এনজাইম এবং হরমোন। তাহলে এই যে প্রোটিন তৈরি করতে সহায়তা করে অ্যামাইনো অ্যাসিড, আবার এই প্রোটিনে কিন্তু কি তৈরি করে, এনজাইম এবং হরমোন, এনজাইম এবং হরমোন। তারপরে অর্নিথিন চক্রে, অর্নিথিন চক্রের মধ্যে, অর্নিথিন চক্রে কি হয় বলতো, আমরা অর্নিথিন চক্রে কি পড়ছিলাম, মনে আছে কি, আমরা অর্নিথিন চক্রে কি পড়ছিলাম, অর্নিথিন চক্রে আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায় যে অর্নিথিন চক্রে কি হয়, মূত্র তৈরি হয় বা ইউরিয়া তৈরি হয়, তাই না? এটা পড়ছিলাম আমরা লিভারের মধ্যে, যকৃতের মধ্যে। তাহলে অর্নিথিন চক্রে যে ইউরিয়া সংশ্লেষ হয়, এটা হচ্ছে সহায়তা করে কে, অ্যামাইনো অ্যাসিড। অর্নিথিন চক্রে ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করে, ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করে। তারপর হচ্ছে দুগ্ধ প্রোটিন, দুগ্ধ প্রোটিন মানে প্রধান দুগ্ধ প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন, মনে রাখবা। দুধের প্রধান প্রোটিনের নাম কি, ক্যাসিন। এই ক্যাসিনটাকে সংশ্লেষ করতে সহায়তা করে, দুধের যে প্রধান প্রোটিন এটাকে সংশ্লেষ করতে সহায়তা করবে। আচ্ছা, এগুলো একটু এছাড়া আমাদের আহ আরো অনেক কাজ করে, যেমন চুল, চোখের মধ্যে কিছু রঞ্জক থাকে, মেলানিন রঞ্জক, এগুলোকে সংশ্লেষ করতে সহায়তা করবে। তো এগুলো আমরা পরে আরো জানবো ডিটেলসে, আপাতত এই 3টা কাজ আমরা জানলাম, হ্যাঁ। আর দুধের প্রধান প্রোটিন ক্যাসিন এটাকে সংশ্লেষ করতে সহায়তা করে। এছাড়া দেখো, আমরা অ্যামাইনো অ্যাসিডের নামকরণ গুলো পড়বো, আমরা কিন্তু সবগুলোর নাম আমার জানা দরকার নাই, ঠিক আছে? সবচেয়ে অত্যাবশ্যকীয় যেগুলো আমরা সেগুলো জানবো একটু, ঠিক আছে? যেমন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, তুমি কিন্তু 20টা মনে রাখতে পারবে না। অত্যাবশ্যকীয় যেটা, এটা হচ্ছে 8টা, কয়টা, 8টা। এবং শিশুদের জন্য, শিশুদের জন্য হচ্ছে 10টা। এটা হচ্ছে অত্যাবশ্যকীয়। আর অনত্যাবশ্যকীয় হচ্ছে 12টা। এগুলোর নাম না জানলেও হবে। আচ্ছা, কি কি আছিল বলতো অত্যাবশ্যকীয়, লিউসিন, আইসোলিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। তাহলে দেখো, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিথিওনিন।
মিথিওনিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে যখন আমরা ডিএনএ থেকে আরএনএ পড়ছিলাম, আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয়েছিল, তখন এইইউজি, এই যে একটা প্রোটিন ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল, এটার নাম কি ছিল? মিথিওনিন। তাহলে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা এইইউজি, এটা কিন্তু মিথিওনিন ছিল। বুঝতে পারছো? তাহলে মিথিওনিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর শিশুদের জন্য 10টা, এই যে 8টা, এই 8টা বাদেও, এই 8টা বাদেও আমাদের আরো 2টা ছিল। একটা হচ্ছে আর্জিনিন আর হিস্টিডিন। কি? আর্জিনিন আর হিস্টিডিন। আর আর্জিনিন এবং হিস্টিডিন, ঠিক আছে। তাহলে অত্যাবশ্যকীয় যেগুলো আছে সেগুলো মনে রাখবা। এখন একটা বিরল অ্যামাইনো অ্যাসিড আছে, বিরল অ্যামাইনো অ্যাসিড যেটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে। বিরল অ্যামাইনো অ্যাসিড, এরা যে ফোন দিতেছে মেজাজ খারাপ হচ্ছে।
প্রশংসা ছিল। দেখো, বিরল অ্যামাইনো অ্যাসিড, এটা কি বললাম? হাইড্রোক্সিপ্রোপিন। 12 সালে 13 সালে আসা কোশ্চেন, এটা একটু পড়বা। হাইড্রোক্সিপ্রোপিন, হাইড্রোক্সিপ্রোপিন। দেখো, বিগত বছর আর একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে নিচের কোনটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। নিচের কোনটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়, এরকম কোশ্চেন ছিল। নিচের কোনটা অপ্রোটিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো তোমাকে অত্যাবশ্যকীয় গুলো মনে রাখার জন্য একটা রুলস দিলাম, এমটিবি পিল, এটা দিয়ে মনে রাখবা আর কি। ঠিক আছে, মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন এবং লাইসিন। ঠিক আছে, এখন আসে প্রোটিন। প্রোটিন থেকে বা আমিষ থেকে আমরা কি কি পড়বো? ঠিক আছে, প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ। প্রথমত হচ্ছে নামকরণ করেন কে? প্রোটিন বা আমিষের নামকরণ হচ্ছে জি মুল্ডার বা জর্জ মুল্ডার। আবিষ্কারককে জর্জ মুল্ডার, এটা হচ্ছে জি মুল্ডার বা তিনি প্রোটিন শব্দটা আবিষ্কার করেন বা নামকরণ করেন। তো এক একটা প্রোটিন তৈরিতে 100টা বা তার অধিক পরিমাণ কি থাকতে পারে? পেপটাইড বন্ধন থাকতে পারে। অর্থাৎ প্রোটিনের মধ্যে কি থাকবে? পেপটাইড বন্ধন থাকবে। প্রোটিনের মধ্যে থাকবে পেপটাইড বন্ধন। প্রোটিনের মধ্যে কি থাকবে? পেপটাইড বন্ধন। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ধন দ্বারা একজনের সাথে আরেকজন কি থাকবে? যুক্ত থাকবে। সুতরাং প্রোটিনের জন্য লাগবে হচ্ছে পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধন কি থাকবে? কে থাকবে? অ্যামাইনো অ্যাসিড গুলো। এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড গুলো মিলে তৈরি হবে পলিপেপটাইড। তো জীবদেহে শুষ্ক ওজনের আমার 50% কি থাকে? 50% থাকে প্রোটিন। আমাদের চুল থেকে নখ পর্যন্ত সবই কিন্তু প্রোটিন দ্বারা। আমাদের যে মাংসপেশি, নখ, চুল, দাঁত, সবই কিন্তু প্রোটিন। এক একটার জন্য এক একটা ভিন্ন ভিন্ন প্রোটিন আছে। সো জীবদেহে শুষ্ক ওজনের তোমার 50% হচ্ছে প্রোটিন, 50% কি? প্রোটিন। ঠিক আছে, এছাড়া দেখো, এই যে প্রোটিনটা কোথায় সংশ্লেষ হয় বলো? প্রোটিন সংশ্লেষ হয় হচ্ছে রাইবোজোমে। প্রোটিনটা সংশ্লেষ হয় কোথায়? সংশ্লেষ হয় রাইবোজোমে। আমাদের যে রাইবোজোম আছে, তোমরা জানো এটা, যে যখন ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশনটা কোথায় হয়? ট্রান্সলেশনটা হয় রাইবোজোমের মধ্যে। ডিএনএ থেকে বের হয়ে যে কোথায় চলে যায়? রাইবোজোমে চলে যায়। ঠিক আছে, রাইবোজোমে যে প্রোটিনটা কি হয় তখন? সংশ্লেষ হয়। তো মানব দেহে 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। মানব দেহে কয় লক্ষ প্রোটিন আছে? মানব দেহে 1 ধরনের প্রোটিন আছে, 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। এখন প্রোটিন আমাদের দৈনিক চাহিদা কত? দৈনিক চাহিদা হচ্ছে পরিণত পুরুষের ক্ষেত্রে 56 গ্রাম, মহিলাদের ক্ষেত্রে 40 গ্রাম। এটা হিসাব করে কি হবে বলতো? এটা হিসাব করা হয় হচ্ছে তোমার তোমার দেহের ওজনটা আছে না, প্রতি গ্রাম ওজনের জন্য 1 গ্রাম করে প্রোটিন লাগে। এটা হলো বেসিক কথাবার্তা। প্রতি গ্রামের জন্য প্রতি কেজির জন্য 1 গ্রাম করে প্রোটিন লাগবে প্রতিদিন। কিন্তু এটাকে আমরা বইয়ের মধ্যে কেন লেখছে এভাবে সেটা জানা নাই। যে 56 গ্রাম 40 গ্রাম এভাবে লিখে রাখছে, যে মহিলাদের লাগবে 46 গ্রাম, পুরুষের লাগবে 56 গ্রাম। এভাবে না বলে আমরা ওই তৃতীয় অধ্যায়টা পড়বো। ঠিক আছে, যে তৃতীয় অধ্যায়ে যে তোমার পরিপাক শোষণে, ওখানে বলা আছে যে দৈনিক আমাদের লাগবে 100 থেকে 150 গ্রাম প্রোটিন, একটা লিস্ট আছে, ওইটা দেখার চেষ্টা করবো। এখন আসো, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনটা হচ্ছে ইনসুলিন। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? ইনসুলিন। ইনসুলিন, এখানে থাকে হচ্ছে 51টা অ্যামাইনো অ্যাসিড। কয়টা অ্যামাইনো অ্যাসিড? 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে ইনসুলিনের মধ্যে, থাকে 51টা অ্যামাইনো অ্যাসিড। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, রেজিস্টার দিয়ে রাখো, এটা কিন্তু
এইবার আসছিল মানে 23 ব্যাচে আসছিল এটা। আচ্ছা, এবার আসে প্রোটিন এবং পেপটাইড। প্রোটিন এবং পলিপেপটাইড, এখান থেকে একটু জিনিস দেখি আমরা। একটা পেপটাইড, একটা পেপটাইডের মধ্যে একটা পেপটাইডের মধ্যে 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে। 50টার বেশি কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে একটা পেপটাইড বন্ধনের মধ্যে। এখন যদি এক পলিপেপটাইড দ্বারা গঠিত হয়, কি পলিপেপটাইড? এক পলিপেপটাইড, তাকে বলা হয় লাইসোজাইম। কি বলা হয়? লাইসোজাইম। যদি দুই পলিপেপটাইড হয়, কয় পলিপেপটাইড? দুই পলিপেপটাইড, তাহলে সেটাকে বলা হয় ইন্টোগ্রিন। ইন্টোগ্রিন। যদি তিন পলিপেপটাইড হয়, তাহলে আমাদের বলা হয় সেটাকে কোলাজেন। কোলাজেন। যদি চার পলিপেপটাইড হয়, তাকে বলা হয় হিমোগ্লোবিন। দেখো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা জানো? লাইসোজাইম, কোলাজেন আর হচ্ছে হিমোগ্লোবিন। এই তিনটা ইম্পর্টেন্ট। তিনটা ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার মতো সুযোগ নাই। কোলাজেন কয় পলিপেপটাইড? লাইসোজাইম। আচ্ছা, লাইসোজাইম কি জানো? এটা কই থাকে? অস্ত্র এবং লালায় থাকে। অস্ত্র ও লালায় থাকে হচ্ছে লাইসোজাইম। খুবই ইম্পর্টেন্ট, অস্ত্র এবং লালায়। অস্ত্র এবং লালায় থাকে লাইসোজাইম। ব্যাকটেরিয়া ধ্বংস করে। লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। আচ্ছা, এবার আসো প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিন কি দ্বারা গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, এটা দ্বারা গঠিত হয়। এছাড়া আরো সালফার থাকতে পারে, আয়রন থাকতে পারে। প্রোটিনটা হচ্ছে কলয়েড প্রকৃতির। প্রোটিনটা কি প্রকৃতির বলতো? কলয়েড। কলয়েড কি মনে রাখবা? যারা অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারে না, তারা হচ্ছে কলয়েড এবং সাসপেনশন। আর যারা হচ্ছে অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারে, তারা হচ্ছে ক্রিস্টালয়েড। তাহলে যাদের আকার একটু বড়, তারা কলয়েড। আর যাদের আকার ছোট, 1 থেকে 100 ন্যানোমিটার এরকম, তারা হচ্ছে কলয়েড। এরা অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারে না। শুধু কলয়েড প্রোটিন না, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, সবাই হচ্ছে কলয়েড। সবাই হচ্ছে কলয়েড প্রকৃতির। যার কারণে আমরা যে আমাদের যে কিডনি, কিডনি যখন তোমার ওই যে ফিল্ট্রেশন করে, সেখান দিয়ে কোনো প্রোটিন যাইতে পারে না, কোনো কার্বোহাইড্রেট যাইতে পারে না, লিপিড যাইতে পারে না। কেন যাইতে পারে না? কারণ অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারবে না কলয়েড এবং মানে সাসপেনশন এরা। যার কারণে প্রস্রাবের সাথে শুধুমাত্র বিভিন্ন কি যায়? আয়ন যাইতে পারে, বিভিন্ন মৌল যেতে পারে, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর তোমার সোডিয়াম, ক্লোরিন, এরা যাইতে পারবে, কারণ এরা হচ্ছে ছোট আকারে। এদেরকে বলা হয় ক্রিস্টালয়েড। আচ্ছা, এবার আসো প্রোটিন পানিতে দ্রবণীয় হবে। পানিতে কি হয়? এরা দ্রবণীয় হয়। সবাই দ্রবণীয় না, কিন্তু দ্রবণীয় হয়। পানিতে দ্রবণীয়। এরা হচ্ছে, এদের প্রকৃতিটা হচ্ছে অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে কি? উভধর্মী। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। অ্যামফোটেরিক প্রকৃতি মানে হচ্ছে উভধর্মী। মানে উভধর্মী, অর্থাৎ এরা অ্যাসিড ক্ষার দুই হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। প্রোটিনের প্রকারভেদ। প্রোটিনের প্রকারভেদ। প্রোটিনের প্রকারভেদটা পরে আমরা শেষ করবো আজকে, ঠিক আছে? প্রকারভেদটা পরে আজকে মতো শেষ। প্রোটিনের প্রকারভেদ থেকে আমরা কি পড়বো দেখি একটু। প্রথমত হচ্ছে তিন প্রকার পড়বা এটাকে। এটা হচ্ছে ভৌত রাসায়নিক ভিত্তিতে। ভৌত রাসায়নিক ভিত্তিতে তিন প্রকার। এটা সরল প্রোটিন,
একটা যুগ্ম প্রোটিন এবং যুগ্ম এবং একটা হচ্ছে উদ্ভূত প্রোটিন, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সরল মানে হচ্ছে একদম তোমার কি বলবো আমরা এটাকে, এটাকে আর কি তেমন একটা, এটাকে ভাঙলে শুধুমাত্র আমরা কি পাবো, শুধু অ্যামাইনো অ্যাসিড পাবো। যেই প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো, সেটা হচ্ছে সরল প্রোটিন। যেমন অ্যালবিউমিন, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, গ্লুটেলিন, হিস্টোন, এবং তারপর হচ্ছে আরো যেগুলো তুমি জানো, প্রোটামিন। এই যে প্রোটামিনটা আছে না, এটা থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন। সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে এটা। এছাড়া দেখো হিস্টোন কই পাওয়া যায়, ক্রোমোজোমে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, ক্রোমোজোমে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে জানবো। এবার আসলে যুগ্ম প্রোটিন মানে কম্পাউন্ড। এখানে প্রোটিনের সাথে অন্য কোনো গ্রুপ থাকবে, হয়তো কার্বোহাইড্রেট থাকতে পারে, অথবা লিপিড থাকতে পারে, অথবা নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। নিউক্লিক অ্যাসিড, তারপর কার্বোহাইড্রেট, লিপিড এরা থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় যুগ্ম। যেমন নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন মানে কি, এখানে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিয় প্রোটিন। গ্লাইকোপ্রোটিন, এখানে কি আছে, গ্লাইকোজেন আছে, মানে গ্লুকোজ আছে, এই জন্য এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনকে বলা হয় আরেকটা নামে মিউকোপ্রোটিন বলা হয়। কি বলা হয়, মিউকোপ্রোটিন। ব্যাকটেরিয়ার প্রধান উপাদান, তাই না, মনে আছে, ব্যাকটেরিয়া ভাইরাস পড়ছিল না, সেখানে কিন্তু এটা ছিল আমাদের গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। তারপরে লিপোপ্রোটিন, মানে এখানে কি আছে, লিপিড আছে, লিপিড, লিপোপ্রোটিন আছে, লিপিড আছে। ক্রোমোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন মানে কি, এখানে আহ তোমার এই যে যেমন রঞ্জক পদার্থ যেগুলো আসছিল, রঞ্জক, রঞ্জক পদার্থ আছে, এই জন্য এটাকে বলা হয় ক্রোমোপ্রোটিন। এখন আসলে উদ্ভূত প্রোটিন কারা, উদ্ভূত, আমরা একটু আগে পড়ছি যে প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়, পলিপেপটাইড, তারপর পাওয়া যায় পেপটাইড, তারপর পাওয়া যায় পেপটন, প্রোটিওস, এগুলো পাওয়া যায় না। প্রোটিওস এবং পেপটন, প্রথমে বলছিলাম যে প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই, প্রোটিওস পাই, পেপটন পাই, মানে এরা হচ্ছে উদ্ভিদ। আর কি পাই, পেপটাইড পাই, কি পাই, পেপটাইড। আর কি পাই বলতো, তোমার ফাইব্রিন পাই, কি পাই, ফাইব্রিন, এই জিনিসগুলো পাই। তাহলে প্রোটিনকে ভাঙলে আমরা তখন বলছি প্রোটিওস পাই, পেপটন পাই, সাথে কি পাবো, পলিপেপটাইড পাবো, সেখান থেকে আস্তে আস্তে পাবো পেপটাইড, তারপর পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে পেপটাইড, এটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। প্রোটিওস, পেপটন, ফাইব্রিন সবাই হচ্ছে উদ্ভূত প্রোটিন। এবার আসো হচ্ছে তোমার শিকলের ভিত্তিতে, পেপটাইড শিকলের ভিত্তিতে, পেপটাইড শিকলের ভিত্তিতে, যেখানে পেপটাইড শিকলটা কেমন থাকবে আর কি, ঠিক আছে, পেপটাইড শিকলের ভিত্তিতে, পেপটাইড শিকলের ভিত্তিতে। এখানে হচ্ছে দুই প্রকার, একটা তন্তুময় মানে হচ্ছে ফাইব্রাস, তন্তুময় মানে কি, ফাইব্রাস প্রোটিন। আরেকটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, কি প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন মানে কি, এটা আমরা দেখবো। তাহলে তন্তুময়, যেখানে তন্তু থাকবে, ফাইব্রাস থাকবে, যেমন ক্যারাটিন, ক্যারাটিন, কোলাজেন, কোলাজেন। আর একটা আছে ফাইব্রাইন। দেখো তোমরা কিন্তু আবার এটার সাথে মিলাইবা না, ফাইব্রিন এবং ফাইব্রাইন দুইটা আলাদা জিনিস, ফাইব্রিন এবং ফাইব্রান দুইটা আলাদা জিনিস, ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখব। তাহলে ফাইব্রিন এবং ফাইব্রাইন, ফাইব্রাইনটা হচ্ছে তন্তুময় প্রোটিন, আর ফাইব্রিনটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন কারা, অ্যালবিউমিন, গ্লোবিউলিন,
প্রথম বিন, হিমোগ্লোবিন, ইনসুলিন, মায়োগ্লোবিন। আর তুমি যেগুলো জানো আর কি, এই যে প্লাজমা প্রোটিন পড়ছিল না, মনে আছে প্লাজমা প্রোটিন গুলো? অ্যালবুমিন, গ্লোবিলিন, ফাইব্রিনোজেন, প্রথম বিন। তারপর হিমোগ্লোবিন পড়ছো, ইনসুলিন পড়ছো, তারপর তুমি মায়োগ্লোবিন পড়ছো। এই মায়োগ্লোবিন মানে হচ্ছে মাসেলের মধ্যে যে প্রোটিন থাকে, মায়োগ্লোবিন। ঠিক আছে, এগুলো পড়বা। তো এগুলো তোমরা নাম এমনিতে মুখস্থ করতে পারবা, ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন কোনগুলো। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জৈবিক কার্যাবলী। এই কাজগুলো করতে হবে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে তিন প্রকার, কয় প্রকার? দুই প্রকার, সরি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক এবং কার্যকরী, দেখো এখান থেকে আমরা কি পড়বো। গাঠনিক এবং কার্যকরী। গাঠনিক মানে হচ্ছে যারা দেহ গঠনে সহায়তা করে। জীব দেহের যে অংশগুলো আছে আমাদের, মাথা থেকে পা পর্যন্ত যে অংশগুলো আছে সবই কিন্তু প্রোটিন। যেমন আমাদের ত্বক, ত্বকের মধ্যে কি আছে? ক্যারাটিন আছে। কি আছে? ক্যারাটিন। তাহলে ত্বকের প্রোটিনের নাম কি? ক্যারাটিন। এছাড়া শিং মধ্যে, গরুর শিং, তারপর আমাদের যে নখ আছে, অন্য মানুষের যে প্রাণীদের খুর আছে, পালক আছে, এখানে কি থাকে? ক্যারাটিন থাকে। আমাদের যে অস্থি মানে হাড় হাড্ডি গুলো আছে, অস্থি, টেন্ডন, টেন্ডন, তারপর তো তোমার কানেকটিভ টিস্যু মানে যোজক টিস্যু, এখানে কি থাকে? কোলাজেন থাকে। কি থাকে? কোলাজেন, কোলাজেন। তাহলে একটু খেয়াল করো, যারা তন্তুময় প্রোটিন তারা গাঠনিক প্রোটিন এক ধরনের। যারা তন্তুময় প্রোটিন তারা কিন্তু এক ধরনের গাঠনিক প্রোটিন। তারপর দেখো ফাইব্রাইন, একটু আগে বলছিলাম, ফাইব্রাইন এটা কোথায় পাওয়া যায় বলো তো? এটা পাওয়া যায় মাকড়সা এবং মাকড়সার জালে। কিসে পাওয়া যায়? মাকড়সার জালে, মাকড়সার জালে। তাহলে যারা হচ্ছে তোমার তন্তুময় প্রোটিন তারা হচ্ছে গাঠনিক প্রোটিন। আর কার্যকরী প্রোটিন কারা? যারা বিপাকীয় কাজে সহায়তা করে। যারা বিপাকীয় কাজে মানে মেটাবলিজমে সহায়তা করে, মেটাবলিজম। তাহলে তুমি বলো তো, আমরা যে ইয়াতে পড়ছিলাম, পরিপাক শোষণে পড়ছিলাম, সেখানে কারা সহায়তা করতো? এনজাইম, হরমোন, ভিটামিন, হিমোগ্লোবিন। তার মানে কার্যকরী প্রোটিন কারা? যারা গ্লোবিউলার প্রোটিন। যারা কি প্রোটিন? গ্লোবিউলার প্রোটিন। তাহলে ওই যে এনজাইম, যে হরমোন গুলো আছে, তারপর তোমার হিমোগ্লোবিন আছে, ইনসুলিন আছে, মায়োগ্লোবিন আছে, এরা সবাই মোটামুটি কি করে? মেটাবলিজমে সহায়তা করে। তাহলে কার্যকরী প্রোটিন হচ্ছে এরা। এবার আসা হচ্ছে তোমার সরল যে প্রোটিন গুলো আছে। সরল প্রোটিন থেকে আমাদের এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। ঠিক আছে, সরল প্রোটিনের থেকে তুমি বিগত বছর কোশ্চেন ব্যাংক খুললে বুঝবা যে এখান থেকে কতগুলো কোশ্চেন আসছে অলরেডি। সরল প্রোটিন, এটা হলো 7টা। কয়টা? 7টা। এটাকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? দ্রবণীয়তার ভিত্তিতে। দ্রবণীয়তার ভিত্তিতে হলো 7 ভাগে। কয় ভাগে? 7 ভাগে। এক নাম্বার হচ্ছে, আমরা প্রথমে মনে রাখবো কোনগুলো জানো? যেগুলো পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় প্রোটিনের নাম কি কি আছে বলো তো? পানিতে দ্রবণীয় প্রোটিনের নাম, পানিতে দ্রবণীয়, এটা মনে রাখবো হচ্ছে তোমার হিস্টোন, প্রোটামিন এবং অ্যালবুমিন। হিস্টোন, হিস্টোন, প্রোটামিন, আর হচ্ছে অ্যালবুমিন। এই তিনটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়। এই তিনটা কি? পানিতে দ্রবণীয়। বাকিগুলো কিন্তু পানিতে দ্রবণীয় না। তাহলে হিস্টোন, প্রোটামিন এবং অ্যালবুমিন এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। আর বাকি যেগুলো আছে, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন এবং স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, এরা সবাই হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে তুমি শুধুমাত্র কি মনে রাখবা? পানিতে দ্রবণীয় তিনটা মনে রাখো, বাকিগুলো এমনি মনে রাখা লাগবে না। ঠিক আছে, বাকিগুলো এমনি মনে রাখা লাগবে না কিন্তু। ঠিক আছে, তাহলে হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন এই তিনটা হচ্ছে পানিতে দ্রবণীয়। এই তিনটা পানিতে দ্রবণীয়। এখন দেখো,
কোনটা কোথায় পাওয়া যায় এটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যালবুমিন, অ্যালবিউমিন কোথায় পাওয়া যায়? অ্যালবিউমিন কই পাওয়া যায় বলো? অ্যালবুমিন এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ডিমের সাদা অংশে। কোথায় পাওয়া যায়? ডিমের সাদা অংশে। তাহলে ডিমের সাদা অংশে পাওয়া যায় এটা। তাহলে ডিমের কুসুম আছে না, কুসুমে পাওয়া যায় কি জানো? গ্লোবিউলিন। তাহলে ডিমের কুসুমে কি পাওয়া যায়? গ্লোবিউলিন পাওয়া যায়। কি পাওয়া যায়? গ্লোবিউলিন। এটা হলো গেল। অ্যালবুমিন আর কোথায় কোথায় পাওয়া যায়? যেমন গম বীজে পাওয়া যায়, রক্তরস এবং লসিকাতে পাওয়া যায়। রক্তরস, লসিকা। দেখো রক্তরসের মধ্যে যে প্লাজমা প্রোটিনটা ছিল সেখানে পাওয়া যায় তো। তারপরে গমের বীজে পাওয়া যায়, শিমের বীজে পাওয়া যায়। তাহলে গম বীজের লিউকোসিনে পাওয়া যায়, শিমের বীজের লিগুমেলিনে পাওয়া যায়। এগুলো একটু দেখবা যে গম বীজের লিউকোসিন, লিউকোসিন। শিমের বীজের, শিমের বীজের লিগুমেলিন, এগুলোতে পাওয়া যায়। গম বীজের লিউকোসিন, শিমের বীজের লিগুমেলিন, এগুলোতে পাওয়া যায়। ঠিক আছে। তাহলে অ্যালবুমিন পাওয়া যায় ডিমের সাদা অংশে, গ্লোবুলিন পাওয়া যায় ডিমের কুসুমে। অ্যালবুমিন আরো কোথায় পাওয়া যায়? রক্তরস, লসিকাতে, গম বীজের লিউকোসিন, শিমের বীজের লিগুমেলিন। গ্লোবুলিনটা কোথায় পাওয়া যায়? ডিমের কুসুমে। এছাড়া পাওয়া যায় চোখের লেন্সে। চোখের লেন্সের মধ্যে একটা প্রোটিন থাকে, তার নাম ক্রিস্টালাইন গ্লোবিউলিন। ক্রিস্টালাইন গ্লোবিউলিন। এছাড়া পাওয়া যায় রক্তরসে। কোথায় পাওয়া যায়? রক্তরসে পাওয়া যায়। তারপর হচ্ছে গ্লুটেলিন, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্লুটেলিন কোথায় পাওয়া যায়? গমের মধ্যে, গমের মধ্যে পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় কোথায়? চালের অরাইজেনিনে, চালের অরাইজেনিন। তাহলে গমের গ্লুটেলিন, গমের গ্লুটেনিন, আর চালের অরাইজেনিন। দেখো এটা আমাদের পড়বো এখান থেকে। তাহলে গমের গ্লুটেনিন, চালের অরাইজেনিন, এখানে পাওয়া যায় গ্লুটেলিন। ঠিক আছে। আচ্ছা, এবার আসে ভুট্টা। গম গেল, এবার ভুট্টাতে আসি। ভুট্টা, জব এবং বার্লি। ভুট্টা, জব, বার্লির কথা বললে আমরা বলবো প্রোলামিন। তাহলে প্রোলামিন কোথায় পাওয়া যায়? প্রোলামিন, প্রোলামিন পাওয়া যায় হচ্ছে, গমের কথা শেষ, এবার আমরা পড়বো হচ্ছে ভুট্টা, জব, বার্লি। তাহলে ভুট্টার জেন, ভুট্টার জেন, জব এবং বার্লির হর্ডিন, জব ও বার্লির হর্ডিন, এখানে পাওয়া যায় হচ্ছে প্রোলামিন। তাহলে প্রোলামিনও চলে গেল। তাহলে ভুট্টা এবং জব বার্লিতে পাইলাম কি? প্রোলামিন। এবার হিস্টোন কোথায় পাওয়া যায় তোমরা জানো? নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়, ক্রোমোজোমে পাওয়া যায় হিস্টোন। বুঝতে পারছো? তারপরে প্রোটামিন, প্রোটামিন কোথায় পাওয়া যায়? প্রোটামিন, প্রোটামিন গুলো পাওয়া যায় হচ্ছে, এগুলো তোমাদের লাগবে না। স্ক্লেরোপ্রোটিনটা লাগবে, স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। এটা কোথায় পাওয়া যায়? চামড়াতে পাওয়া যায়, হাড়ে পাওয়া যায়। হাড়, চামড়া, ত্বক, চুল, নখ, এগুলোতে পাওয়া যায় হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। তাহলে এটা মাথায় রাখবা। তাহলে বলো তো, এই যে কোশ্চেন গুলো এখান থেকে কিন্তু তোমার বেশিরভাগ আসছিল হচ্ছে চালের অরাইজিনিন, তারপরে ভুট্টার জেন, ডিমের সাদা অংশ, ডিমের কুসুম, এগুলো অলরেডি চলে আসছে। তাহলে এগুলোর সাথে সাথে কি করতে হবে? বাকিগুলো পড়তে হবে না? তাহলে তুমি যেগুলো আসছে অলরেডি 4টা কোশ্চেন এখান থেকে, তো তুমি পড়বাই। আবার এখান থেকে আসছে নিচের কোনটা পানিতে অদ্রবণীয়, কোনটা দ্রবণীয়, এটাও আসছে। যেমন অদ্রবণীয় কোনটা 21 সালে আসছে, 20-21 সালে। তারপর কোনটা প্রোটিন না, কোনটা প্রোটিনের উদাহরণ না, সরল প্রোটিন কোনটা নয়, কোনটা গ্লোবুলার প্রোটিন, কোনটা ফাইব্রাস প্রোটিন, কোনটা সরল প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। প্রোটামিনকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটা কিন্তু একবার আসছে 9-10 সালের দিকে। তাহলে এইভাবে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে, নাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারবা না। হ্যাঁ, নিচের কোনটা দ্রবণীয়, কোনটা অদ্রবণীয়,
কোনটার কি কাজ, এভাবে করে সুন্দর মতো পড়তে হবে, যেভাবে পড়াইলাম আমি। বইয়ে তো ওইভাবে সুন্দর মতো লেখা নাই, যার কারণে পড়তে অসুবিধা হয়। ঠিক আছে। এখন আসছো তোমার যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন মানে কনজুগেটেড প্রোটিন। কন, ইংলিশে বলা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, মানে যারা যাদের মধ্যে এই যে একটু আগে বললাম যে নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, এখান থেকে আমরা কয়েকটা কাজ করি। সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন কোথায় পাওয়া যায়? নিউক্লিয় প্রোটিন পাওয়া যায় হচ্ছে ক্রোমোজোমে। কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে। নিউক্লিয় প্রোটিন কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে। ঠিক আছে। তারপর গ্লাইকোপ্রোটিন কোথায় পাওয়া যায়? গ্লাইকোপ্রোটিন মানে কি, যে গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেনের সাথে কি আছে? প্রোটিন আছে। তার মানে এটা কোথায় পাওয়া যাবে? সেল মেমব্রেনে। কোথায় পাওয়া যাবে? সেল মেমব্রেন মানে তোমার কোষ ঝিল্লি। কোথায় পাওয়া যাবে? কোষ ঝিল্লি। তারপর ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন মানে কি বলতো? ফসফোপ্রোটিনটা পাওয়া যায় হচ্ছে দুধের ক্যাসিনোজেন। দুধের প্রধান প্রোটিনের নাম কি? দুধের প্রধান প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন। তাহলে এই যে দুধের ক্যাসিনোজেন, মানে দুধের যে প্রোটিনটা আছে সেখানে পাওয়া যায় হচ্ছে ফসফোপ্রোটিন। আর একটা কোথায় পাওয়া যায়? ডিমের ভাইটেলিন। ভাইটেলিন। ভাইটেলিন বলো তো ফসফোপ্রোটিন মানে কি? প্রোটিনের সাথে ফসফরিক অ্যাসিড আছে। প্রোটিনের সাথে ফসফরিক অ্যাসিড আছে, এই জন্য বলা হয় ফসফোপ্রোটিন। ঠিক আছে, এই জন্য বলা হয় ফসফোপ্রোটিন। এবার আসো ফ্ল্যাভোপ্রোটিন। ফ্ল্যাভোপ্রোটিন। ফ্ল্যাভোপ্রোটিন মানে কি? ফ্ল্যাভিন। ফ্ল্যাভিন চিনো? ফ্ল্যাভিন। ফ্ল্যাভিন গ্রুপ চিনো? এই যে এফ এডি, এফএডি, যে ফ্ল্যাভিনন, ফ্ল্যাভিন অ্যাডিনোসাইন ডাইফসফেট। এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এডিপি মানে কি? অ্যাডিনোসাইন ডাইফসফেট। আর এফএডি মানে হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডিনোসাইন ডাইফসফেট। এই এফএডি সাথে এখানে থাকে হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। ঠিক আছে, এফএডি তে থাকে, এফএডি। তারপরে ক্রোমোপ্রোটিন। কি প্রোটিন? ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিনটা কি? এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে রঞ্জক, যেখানে রঞ্জক আছে, কি আছে? রঞ্জক পদার্থ আছে, যেমন হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। তারপর পাওয়া যায় হচ্ছে তোমার তোমার সাইটোক্রোম। সাইটোক্রোম। তারপর তোমার পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল। এই সব জায়গায় পাওয়া যায় যেখানে কি আছে? ক্রোমো আছে, মানে হিম আছে, রঞ্জক আছে। ঠিক আছে। রঞ্জক যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যানথিন, এগুলোতে কি রঞ্জক আছে না? হিমোগ্লোবিনের রঞ্জক আছে না? সাইটোক্রোমে আছে না? তাহলে ক্রোমোপ্রোটিন এইভাবে মনে রাখবা। ঠিক আছে। তাহলে ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইটোক্রোম, ক্যারোটিনেটস, এগুলো। লাস্ট একটা হচ্ছে মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন মানে কি? মেটালোপ্রোটিন মানে কি, এখানে ছোট্ট করে লিখি। মেটালোপ্রোটিন। মেটালো, মেটালো মানে কি? মানে মেটাল থাকবে, ধাতু থাকবে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, এরকম থাকবে। তো মেটালোপ্রোটিন মানে হচ্ছে এই মেটাল থাকবে। এটা কোথায় থাকে? সিডারোফিলিনে। কোথায় থাকে? সিডারোফিলিন। সিডারোফিলিনে থাকে হচ্ছে মেটালোপ্রোটিন। ঠিক আছে, সিডারোফিলিনে। তাহলে দেখো প্রোটিনের, আমরা 1 গ্রাম প্রোটিন থেকে আমরা কিন্তু 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। এটা কিন্তু মনে রাখবা যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এখান থেকে সমান শক্তি পাওয়া যায়। প্রতি গ্রাম থেকে সমান শক্তি পাওয়া যায়। প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে সমান শক্তি পাওয়া যায়। তো প্রোটিনের মোটামুটি এখান তো পড়লাম। আজকে আর পড়াতে পারবো না, ঠিক আছে? তাহলে কালকে আমরা হচ্ছে এরপর থেকে পড়বো এনজাইম এবং লিপিডটা পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকি। আজকে এ পর্যন্ত থাকলো, কালকে পরবর্তী থেকে শুরু করবো।